আমাদের প্রাত্যহিক জীবনে গুড় বা চিনির প্রয়োজনকে কখনোই অস্বীকার করতে পারি না, আর সেই গুড় বা চিনির প্রস্তুতিতে প্রয়োজন আখের। আর তাই আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বসন্তকালীন আখের পরিচর্যা। কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সব্যসাচী ঘোষকে, যিনি সহকৃষি অধিকর্তা ইক্ষু বোলপুর। নমস্কার। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব যে কম খরচে আখ কিভাবে লাগানো যেতে পারে। হ্যাঁ, আসলে আমাদের এখানে আমরা যেটা দেখি পশ্চিমবঙ্গে আখের অতটা লাগান না, তার মধ্যে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আখটা করতে অনেক খরচ হয়। অন্যান্য প্রদেশে কিন্তু আখ অনেক পরিমাণে লাগানো হয়, অথচ দেখা যাচ্ছে আখ কিন্তু একটা অর্থকরী ফসল। মানে 1 বিঘে আখে আমি যা লাভ পেতে পারি 1 বছর পরে, আমি দুটো ধান এবং একটা সর্ষে করে তার থেকে কিন্তু লাভ আমার বেশি হবে না। আচ্ছা, এই ফলে কিন্তু চাষি ভাইরা কি করেন যে যেহেতু আখটা 1 বছর ধরে জমিটা আটকে রাখে, সেই কারণে এবং আখ পরিচর্যা করার এবং তার অন্তর্বর্তী আরও বিভিন্ন পরিচর্যা, অনেক লেবারের প্রয়োজন হয়, অনেক খরচের প্রয়োজন হয়, মেন খরচটা লেবারে হয়। সেই কারণে চাষি ভাইরা করছেন মানে আখের প্রতি অতটা আগ্রহ দেখাচ্ছেন না। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে গুড় করার সময় যেটা লেবার লাগে এবং গুড় করার সময় একটা সেটা বলছি না, কিন্তু যে আখ করতে যে লেবারটার খরচ হয় চাষি ভাইদের, সেটাকে কিন্তু অনেকটা কম করে দেওয়া যায়। এই কম করে দিলে কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলি চাষিদের ভাষায়, চাষিরা যদি 1 বিঘে আখের একটা হিসেব আমি বলি আপনাকে, যে 1 বিঘে আখ চাষ করতে মানে প্রথমে 2 বা 3 বার নিড়ানি দিতে হয়, তারপরে বাঁধাবাঁধির জন্য 3-4 বার বাঁধাবাঁধি করতে হয়। এই করতে গিয়ে 1 বিঘা আখের অন্তত 60টা লেবার খরচ হয়। কিন্তু আমি যদি বলি যে যদি শুধু মাটি চাপা দিয়ে, এই যেটা ইন্টারকালচার বলে, যেটা আগাছা দমন করে মাটি চাপা দেয়, যে প্রথমে যখন আখটা লাগিয়ে দেয় তারপরে কি হয় যে জলটা দেয়, তখনই সঙ্গে সঙ্গে অনেক আগাছা জন্মে যায় এবং সেই আগাছাটাকে মেরে মাটি চাপা দিতে যা খরচ পড়ে লেবারের, সেটা কিন্তু অনেকটাই কমানো যাবে যদি আমি আগাছা নাশক একটা স্প্রে করে দিই ওইখানে। তার আগে আখটা লাগালাম, আখটা লাগানোর 3 দিনের মাথায় আমি অ্যাট্রাজিন বা মেট্রিবুজিন জাতীয় আগাছানাশক, মেট্রিবুজিন এই বলি, ডোজটা বলে দিই, মানে 1 মিলিগ্রাম 1 গ্রাম করে লাগবে আপনার ইয়েতে 1 লিটার জলে। এই হিসেবে আমি যদি ওইটা স্প্রে করি, বিঘে প্রতি 5 টিন জল দিতে হবে। এই হিসেবে যদি আমি স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমার 45 দিন অবধি আর কোনো আগাছা বেরোবে না। আচ্ছা, সেক্ষেত্রে লেবারের খরচটা কমছে। সেক্ষেত্রে কিন্তু লেবারের খরচটা অনেকটা কমে যাচ্ছে। শুধু 1 কোড়ে, যেটা বলে চাষিদের ভাষায় 1 কোড়ে আখ খাওয়া, 1 কোড় মানে দিতেই হয়। ধরুন একটা যে নালি করে বসে, তো সেই একটা কোড় দেওয়া মানে একটা জাস্ট মাটিটা চাপা দেওয়া, সেই মাটিটা চাপা দিয়ে দিলেন বাস। আর মানে এই যে মানে ওই যে কোড়া খোসাতে অনেক লেবার খরচ হয়, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আচ্ছা, একটা এটা গেল। আরেকটা বড় একটা হচ্ছে যে মানে এখন সবাই চাষিরা এই বসন্তকালীন আখ লাগাচ্ছেন, সেই জন্য আমি বলছি যে আখটা যারা লাগাচ্ছেন, লাগিয়ে দিয়েছেন, তার মধ্যে তার 3 দিনের মাথায় এই মেট্রিবুজিন দিয়ে দিলে কিন্তু অনেক দিন আগাছা বেরোবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আখটা যখন আমি লাগাচ্ছি তখন একটু গভীর করে যদি লাগাই আমি, মানে মাটির লেভেল থেকে 1 থেকে 1.5 ফুট নিচে যদি লাগাই, সেটা ওই নাঙল দিয়ে চালিয়ে দেন, আলটিমেটলি এফেক্টিভলি মাটিটা উঁচু হয়ে যায়। কিন্তু মাটির যখন আবার চাপা দিই, এফেক্টিভ মানে ওর গর্তটা হয়তো 6 ইঞ্চি কি 8 ইঞ্চি হচ্ছে। একটা বড় বাড়ি থেকে করতে গেলে তো আমাকে নিচে ভিতটা অনেকটা দিতে হয়। তাহলে আখটা যেহেতু একটা লম্বা ফসল, সেজন্য আমার ভিতটা অনেকটা দিতে হবে। সেজন্য এই 1-1.5 ফিট মাটির লেভেল থেকে কোদালে করে গর্ত, এইটা ইনিশিয়ালি লেবার খরচ হবে বেশি একবার, কিন্তু যদি হিসেব করে দেখা যায় বাঁধাবাঁধির ঝামেলা থেকে অনেক নিশ্চিন্ত। মানে লেবারের সমস্যা কি বাঁধতে যাওয়ার, লেবারের আখ বাঁধতে যাওয়ার, লেবারে হাত কেটে যায় বিভিন্ন এতে, সেই জন্য বিভিন্ন প্রবলেম হয়, হাত মানে লেবারটাই খুব সমস্যা হয়। আচ্ছা, সেক্ষেত্রে কতটা গর্ত করে আপনি লাগাতে বলছেন? আমি বলছি জমির লেভেল থেকে 1.5 ফুট গর্ত, 1 থেকে 1.5 ফুট গর্ত লেভেল থেকে, কিন্তু মানে মাটি তুলে দিয়ে সেখান থেকে নয়। আচ্ছা, জমির লেভেল থেকে 1 থেকে 1.5 ফুট গর্ত করে যদি আখটা লাগানো যায়, তাহলে কি হবে যে এটা অনেকটা শক্ত হবে। তবুও মানুষের মন চাই, মানবে না, হ্যাঁ পড়ে যেতে পারে, অনেক লম্বা হলে আখ নিয়ে যেতে পারে। তাহলে কি করে ওনারা, কি করেন সাধারণত কাঁচা পাতা জড়িয়ে প্রতিটা আখ বাঁধেন, তারপরে সেটাকে নিয়ে করেন। আমি বলছি সেরকম করবেন না, এমনি নারকেলের দড়ি নিয়ে নিন বা এমনি খড়ের মেড়া করে নিন। যদি আপনার মনে হয় যে পড়ে যেতে পারে, তাহলে শুধু জাস্ট এরকম জড়িয়ে দিয়ে দিন, আর যে শুকনো পাতাগুলো হবে সেগুলোকে কেটে ফেলে দিন।
যেগুলো আছে সেগুলো ফেলে দিন। আর তারপরে কিছু চাষি আবার বলেন যে আমি যে আলসেগুলো রাখবো, আমি যখন গুড় করব তখন সেই পরের দিকে আলসেগুলো যা হবে, আলসে কি সব ব্যবহার হয় না, অনেক আলসে বেঁচে যায়, পরের দিকে যে আলসেগুলো হবে সেই আলসে মানে বুঝেন তো শুকনো পাতা যেগুলো, মানে আমি চাষিদের টার্মে ইউজ করছি আর কি। তো সেটা দিয়ে কিন্তু ইজিলি আপনার সেই গুড় করা যেই জ্বালানিটা প্রয়োজন হয় সেটা করা যাবে, সেটা কোনো অসুবিধা হবে না। যে এবার দেখুন আমরা সাধারণত চাষি ভাইরা ভাবেন যে বোধহয় মুড়ো আঁখে বোধহয় সেরকম ফসল হবে না বা সেরকম হয় না, কিন্তু একটা জিনিস মানে যে সাইন্টিফিক্যালি যেটা বলে মুড়ো আঁখের যে গুড়ের শর্করার যে পার্সেন্টেজটা সেটা কিন্তু বেশি হয়। আবার একদিক দিয়ে অ্যাডভান্টেজ কি, আমি যেই বললাম যে গর্ত করে লাগাতে হবে, এইতে কিন্তু মুড়ো আঁখ আপনি 4 থেকে 5 বছর যদি না রোগ লাগে হাসতে খেলতে আপনি লাগিয়ে দিতে পারবেন। আর রোগ না লাগার জন্য আরেকটা ছোট্ট করে বলে দিই আমি, যখনই এটা একটা খুব প্রধান একটা জিনিস যে একটু সিড ট্রিটমেন্ট করতে হয়, যে আখের ডগাগুলো হোক বা গোটা আখ যেগুলো হোক সেগুলোকে আপনার 100 গ্রাম একটা এই এমিসন বা ব্যাগালোল 6 মার্কা কিছু ওষুধ পাওয়া যায়, লাল লাল রকম ওষুধ, সেইগুলোকে জলে 40 লিটার জলে গুলে সেটাকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হয়, তারপরে সেটাকে মাটিতে কি বসাতে হয়, একটু শুকিয়ে নিয়ে মাটিতে বসাতে হয়। এইটা সিড ট্রিটমেন্ট হয়ে গেল, এতে কিন্তু রোগটা অনেকটা কমে যাবে। কিন্তু এটা কেন বললাম, এই মুড়ো আঁখি করার জন্য কিন্তু এগুলো খুব প্রয়োজন, মানে আমি নিরোগ চাই, রোগ হয়ে গেলে আমি কিন্তু আর মুড়ো আঁখ রাখতে পারবো না, সেই জন্য রোগের কথাটা এখানে বলতে আমার বাধ্য হলাম আর কি। তো আরেকটা জিনিস যেটা বলছি যে এই মুড়ো আঁখ করতে গেলে চাষি ভাইরা কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবেন, যে আপনার সেই খরচটাও কিন্তু অনেকটা কম হয়ে যায়, যে বসাতে হচ্ছে লেবারের খরচটা কিন্তু তারপরের বছর লাগছে না, 1 নম্বর ডগার যে খরচটা সেটা লাগছে না, তারপরে আপনার যে বিভিন্ন যে কোড়া খোসার যে বিভিন্ন যে খরচ সেগুলো অনেকটাই কমে আসছে মুড়ো আঁখ করলে। ইনিশিয়াল যে খরচটা যেটা হয় লাগানোর সময় সেটা কিন্তু অনেকটা কমে আসছে। আরেকটা যেটা বলি যে মুড়ো আঁখ করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ওর সার যেটা লাগে সেই সারটা আপনার 10% বেশি দিতে হয়, মানে এমনি হালি আঁখের থেকে 10% সার বেশি দিতে হয় মুড়ো আঁখের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে যে যখন আঁখটা হয়, যখন মুড়োটা করছি তখন যে আলসেগুলো যেগুলো আছে সেখানে একটু আগুন জ্বালিয়ে দিতে হয়, তাহলে কি হবে যে এটাতে দুটো কাজ হচ্ছে, সেটা আমি একটু এই বলি, বিভিন্ন যে রোগ পোকা যেগুলো আছে মাটির মধ্যে যেগুলো লুকিয়ে আছে সেগুলো তো মারা যাচ্ছেই, আর দেখুন আখের গোড়াটাতে শর্করার পার্সেন্টেজ সব থেকে বেশি, সুক্রোজ কন্টেন্ট যেটা বলে, সুক্রোজ থাকলে কিন্তু আপনার ওই নতুন ডগা প্যাঁক বেরোতে, যে প্যাঁক যেটা বলি মানে চাষিদের ভাই, সেটা বেরোতে কিন্তু দেরি করবে। সুক্রোজটাকে গ্লুকোজে কনভার্ট করার জন্য এই তাপটা দরকার হয়, আগুনের তাপটা দিলে সুক্রোজটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায় অনেকটা, তার ফলে কি হয় যে এই ডগা যেগুলো বেরোবে মানে যেগুলো বেরোবে সেগুলো কিন্তু অনেক চটপট তাড়াতাড়ি। কোন সময় করতে বলছেন? এইটা যখন আঁখটা তুলবেন, আঁখটা কেটে নেবেন, এবং আরেকটা জিনিস যে মাথায় রাখতে হবে, আঁখটা যে কাটতে হবে কিন্তু একদম জমি ঘেঁষে কাটতে হবে, তা না হলে কি হবে যদি ডগাগুলো মানে কিছু আঁখ একটু বেরিয়ে থাকে তাহলে ওই উপর থেকেই আবার কিন্তু আঁখের ডগাগুলো বেরোতে থাকবে, তাহলে কি হবে যে অল্প ঝড়ে কিন্তু এটা ভেঙে পড়ে যাবে। আমি চাইছি যে নিচের থেকে একদম গোড়ার থেকে বেরোক, মাটি ঘেঁষে মাটির বংশটির তলার থেকে বেরোতে হবে। এইটা সময়টা মানে ধরুন এই সময় তো অনেকেই এখানে যারা বসন্তকালীন করেন আখ চাষ, তারা এই সময়টাতে সাধারণত মার্চ, তারও আগে ফেব্রুয়ারি থেকে শুরু করে দেন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টাতে আখটা ওনারা যখন গুড়টা করছেন, তো গুড়টা করে নিলেন, আখটা কেটে নেওয়ার পরে বাস, তারপরে ওইটা একটু লাঙল চালিয়ে দিয়ে একটু ড্রেসিং আপ যেটা বলে করে সার দিয়ে আর ওই আগাছানাশকটা দিয়ে দিলে বাস। আচ্ছা, লাগানোর যথাযথ সময় কোনটা? দেখুন আমরা বলি তো যে হেমন্তকালীন লাগাতে, তাতে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। যে প্রথম কথা যে গুড়টা আমি ফার্স্টে আমি ঠিক ওই অর্থকারী মানে বিজনেস ওয়েতে আমি যদি চিন্তা করি, সেখানে এই সময় অনেক কিছু মানে ওই সময় ধরুন আলুর সাথে করা যায়, গমের সাথে, ওই সময় যেগুলো হয় যেই সর্ষের সাথে করা যায়, মানে অনেক সাথী ফসল কিন্তু আমি যেগুলো মোটামুটি 80 থেকে 100 দিনের মধ্যে উঠে যাচ্ছে যেরকম ফসল, সেরকম ওই সময় যেই ফসল সেটা কিন্তু আমি 3 ফুট দূরত্ব দিই সারিতে থাকি তাহলে এটা কিন্তু করে দেওয়া যাচ্ছে। তাহলে আমি হাতে উপার্জনটাও আমার একটা মাটির থেকে আমার কিন্তু লাভ হয়ে গেল। এইটা একটা কারণ, বা আমরা যেটা বলি হেমন্তকালীন করার জন্য। আরেকটা যেটা কারণ হচ্ছে যে ওই সময় রোগ পোকার আক্রমণ কম হয়। ওই সময় যখন আমি গুড় করব পরের বছর ঠিক ওই হেমন্তকালীতে গুড় করব, 1 বছরের ক্রপ যেহেতু, কোনোটা 10 মাস কোনোটা 1 বছর, তো আমি এই শীতের সময়টাই যে আমি গুড়টা করছি, তার মানে শীতের সময় কিন্তু গুড়ের বাঁধনটা সুক্রোজ কন্টেন্টটা অনেক বেশি থাকে, আমি গুড়ের ফলনটা অনেক বেশি পাই।
সেই কারণে আমরা এটা মানে এটা প্লাস ওই সময় দেখবেন যে পুজো পার্বণ থাকে, বিভিন্ন ওই সংক্রান্তি হ্যান ত্যান বিভিন্ন রকম কার্যকরী হয়ে যেতে পারে। ওই সময় কিন্তু বাজার দরটা খুব বেড়ে যায়, গুড়ের বাজার দরটা কিন্তু ওই সময় খুব বেড়ে যায়। কিন্তু বসন্তকালীন আগ লাগানোর সময়টা ঠিক কখন, মানে বসন্ত শুরুতেই? হ্যাঁ, বসন্ত শুরুতেই আগ লাগিয়ে দেওয়ার সময়। এখন একটা এটা আমরা বলি মার্চ মাসে লাগাতে বা নর্মালি হয়, কিন্তু কি হয় দেখুন, আখটা যেহেতু ওই বললাম যে প্রধান ফসল হিসেবে সবসময় দেখেন চাষি ভাইরা, তাতে কি হয় যে এই ধান তুলে আবার ধান লাগিয়ে, মানে প্রথম ধান তুললাম, তারপরে আবার আলু বসিয়ে, তারপরে আলু তুলে, তারপরে ধান এই করে টোরে, তারপরে আখের দিকে আমি খেয়াল দেওয়া। সবাই হাতের কাজটা যখন মানে অন্যান্য প্রধান ফসল যেটা বলে মনে করেন ওনারা ধানটাকে, কিন্তু এটা জিনিস আমি যদি হিসেব করে দেখি, কিন্তু 1 বিঘের থেকে আখে কিন্তু অনেক বেশি লাভজনক। একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমি যদি খুব কম করে ধরে নিই যে 1 বিঘে 1 কাঠা আখ থেকে যদি 2 টিন গুড় তৈরি হয়, 2 টিন মানে আমি 25 কেজি করে ধরছি, 50 কেজি গুড়, 2 টিন করে, পার টিন আমি ধরে নিলাম খুব কম হলে 700 টাকা করে আমি হচ্ছে। 700 টাকা করে যদি গুড় হয়, তাহলে আমার 1 বিঘেতে 40 টিন 700 টাকা হলে 28,000 টাকা হচ্ছে 1 বিঘে থেকে। আমার খরচ বড় জোর মেরে কেটে 7,000 থেকে ম্যাক্সিমাম 10,000, এই লেবার খরচ টরচ, এই যে গুড় করার যে খরচ, নিয়ে 10,000 টাকা হলো। কোন ফসল আপনাকে 18,000 টাকা 1 বিঘেতে দিয়ে যাবে বলুন 1 বছরে? কোনো ফসল দেবে না। এটাই একটা আমাদের মানে আখে আমাদের মানে চাষিদের মানে একটু এই এনলাইটমেন্টের অভাব। আমরা চাইছি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে চাষিদেরকে বোঝাতে যে আখটা কিন্তু খুব অর্থকারী ফসল। আপনারা যদি ভাবেন আখ চাষ করবেন, আমাদের সরকারিও সাহায্য আছে, সেই সাহায্য অনুযায়ী আমরা সরকারি সাহায্য আমরা দিয়ে থাকি। তো আপনারা যদি আখ চাষ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাযথ আমরা সেদিকে সাহায্য দেব আপনাদেরকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জানলাম আখের যে পরিচর্যা, অর্থাৎ কোন সময় লাগানো দরকার এবং তার যে অর্থকরী দিক, অত্যন্ত অর্থকরী ফসলে আখ চাষ কীভাবে করবেন তার একটা পরামর্শ আপনারা হয়তো পেলেন, একটা পথ নির্দেশিকা আপনারা পেলেন। আমরা আশা করব যে আমাদের আজকের আলোচনা আপনাদের অত্যন্ত উপকারে লাগবে। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতি কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। যে বীজ বপন করা হলো তাই ধীরে ধীরে মহিরুহ হয়ে শ্রীনিকেতন নামে বিকশিত হলো। এলমহার্স্ট এই সময় দ্য রবারি অফ দ্য সয়েল নামে অসাধারণ একটি লেখায় লিখেছিলেন, মাটি কত সহনশীল, অথচ সেই মাটিকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায় তাহলে ফসলের ক্ষেত্রে মাটির একটা কায়পণ্য হয়, মাটি কৃপণতা করে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন, যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনার বিষয় সুসংহত উপায় ধান চাষে খাদ্য সরবরাহ ব্যবস্থা। বিষয় নিয়ে কথা বলবেন অধ্যাপক অরুণ কুমার বারিক, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার দাদা। আচ্ছা, আজকে আমাদের যে বিষয় সুসংহত উপায় ধান চাষে খাদ্য সরবরাহ ব্যবস্থা, এইটা বিষয়টা বলতে আমরা ঠিক কি বুঝি?
না, আমরা দেখেছি যে কৃষক বন্ধুরা ধান চাষে বছরের পর বছর একই ধরনের সার ব্যবহার করে আসছেন। ধরুন সেটা ইউরিয়া বা ডিএপি বা বিভিন্ন ধরনের অন্য মিশ্র সার ইত্যাদি ইত্যাদি। তো এইসব সার ব্যবহার করার ফলে মাটিতে বিভিন্ন ধরনের গৌণ খাদ্য এবং বেশ কিছু ট্রেস এলিমেন্টস বলি আমরা, অনুখাদ্য, সেগুলোর অভাব দেখা দিয়েছে। আচ্ছা। তো সেই জন্য আমরা বলছি যে একই উৎস থেকে ব্যবহার না করে আমরা যদি বিভিন্ন উৎস থেকে ব্যবহার করি, যেমন হচ্ছে রাসায়নিক সার একটা উৎস, জৈব সার একটা উৎস, জীবাণু সার, এই ধরনের বিভিন্ন উৎসগুলো থেকে আমরা যদি মোট যে সুপারিশকৃত সারের মাত্রা আমরা ব্যবহার করি, তাহলে সেখানে বিভিন্ন বিষয়গুলো আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা, এটা মানে এই পদ্ধতিগুলো কি কি বা আমরা কেন করছি, এটা আপনি অবশ্য বললেন কিছুটা, তাহলেও আমি আরেকবার জানতে চাইছি পদ্ধতিগুলো কি একটু বলুন। এটা দেখা যাচ্ছে যে এই যে সবুজ বিপ্লব ঘটেছে আমাদের দেশে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে। তো এই সবুজ বিপ্লবের সময়ে নিবিড় কৃষি পদ্ধতিতে আমরা ফসলের ফলন বাড়ানোর জন্য কৃষি বীজ ব্যবহার করেছি খুব বেশি, মাত্রাতিরিক্ত আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করেছি। আচ্ছা, তাছাড়া জলসেচের প্রয়োগ করেছি। তো এই যে সবুজ বিপ্লব ঘটেছে, এই সময়ে কিন্তু আমাদের ফসলের উৎপাদন বেড়েছে, কিন্তু তার পরবর্তী সময়ে দেখা গেছে যে মাটির যে উর্বরতা শক্তি সেটা কমে গেছে অনেক। আমরা অনেক বেশি সার ব্যবহার করা সত্ত্বেও আর আশানুরূপ ফলন পাচ্ছি না। তো এই সব জিনিসগুলো ঘটেছে, বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। তো সেইটা মাথায় রেখে আমরা এখন বলছি যে সুসংহত উপায়ে আমরা উদ্ভিদের খাদ্যগুলো যদি সরবরাহ করি, তাহলে আমাদের ফল ভালো হবে। আর এই যে আপনি বলছেন জৈব সারের কথা বলছিলেন, তো কি কি ধরনের জৈব সার আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে? ধান চাষের ক্ষেত্রে আমরা দেখছি যে চাষি ভাইয়েরা এখন জৈব সারের যে প্রয়োগ সেটা অনেক কমিয়ে দিয়েছেন। আচ্ছা, কারণ হচ্ছে কি, জৈব সার বিশেষ করে যেটা গোবর সার, সেটা বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানির কাজে ব্যবহার হয়ে যাচ্ছে। তো সেই জন্য জমিতে তারা বেশি দিতে পারছে না। তাছাড়া দেখবেন যে বাড়িতে বাড়িতে এমনি বলদ গরু রাখা বা গাই গরু, এদের সংখ্যাও কমেছে কিছুটা, কারণ সেটা হচ্ছে ব্যয় সাপেক্ষ, সেই জন্য সবাই রাখতে পারছে না। তো এই জন্য কিন্তু গোবর সার বা এই বিভিন্ন জৈব সারের যে প্রয়োগ সেটা অনেক কমে গেছে। তো আমরা কিন্তু এই জৈব সারের পরিপূরক হিসাবে বিভিন্ন ধরনের ধইঞ্চা, যেমন সবুজ সার, ধইঞ্চা, শন, বরবটি, কলাই, এই ধরনের সবুজ আমরা গাছকে মাটির সাথে যদি মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমরা জৈব সারের একটা ভালো উৎস আমরা পাবো। আচ্ছা, আর জৈব সার ছাড়া জীবাণু সার কি ব্যবহার করা যেতে পারে? যেহেতু আপনি বললেন যে সব ধরনের সার ব্যবহার করা উচিত, তো জীবাণু সার কোনগুলো? হ্যাঁ, জীবাণু সার হচ্ছে আমরা বিশেষ করে ধান চাষে বলবো যে এক ধরনের জীবাণু আছে যে সারগুলোকে আমরা যদি ব্যবহার করি ধানের সাথে, ধানের জমিতে, তাহলে তারা কিন্তু বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে মাটিতে দিতে পারে এবং সেখানে মাটির উর্বরতা বাড়বে। হ্যাঁ, তাছাড়া দেখা গেছে এই ফসফরাস মাটিতে আবদ্ধ অবস্থায় থাকে, যেটা গাছের গ্রহণযোগ্য অবস্থায় থাকে না। তো আমরা এমন কিছু জীবাণু সার আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করি ধানের জমিতে, তাহলে ওইগুলো ওই ফসফেট আবার গাছের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসতে পারে। আচ্ছা, আর এই ব্যবহার করার পদ্ধতিগুলো কি? যেমন ধানে দেখা গেছে যে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা ওই যে অ্যাজোস্পাইরিলিয়াম, এই অ্যাজোস্পাইরিলিয়াম ব্যাকটেরিয়াটা যদি আমরা ধানে প্রয়োগ করি, তাহলে ধানের ফলন কিন্তু 15 থেকে 20% বেড়েছে। আচ্ছা আচ্ছা, এই পদ্ধতিগুলো হচ্ছে আমরা বেশ কয়েকটা পদ্ধতি আছে, যেমন বীজের সাথে মিশিয়ে দিতে পারি আমরা জীবাণু সার, বা আমরা শেকড় জীবাণু সারের দ্রবণ তৈরি করে সেই যদি ধানের চারার শেকড় ডুবিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট রেখে পরে যদি আবার চারা রোপণ করি, তাহলে সেখানেও দেখা গেছে ভালো ফল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আবার সরাসরি মাটিতেও প্রয়োগ করা যায়। হ্যাঁ, তো এই জীবাণু সারগুলো আমরা বাজারে পাই এবং প্যাকেটে পাওয়া যায়, 200 গ্রাম করে প্যাকেট পাওয়া যায়। তা 1 একর জমির জন্য আমরা বলবো যে 5 কেজি এরকম জীবাণু সার লাগবে যদি সরাসরি মাটিতে প্রয়োগ। এইভাবে আমরা যদি প্রয়োগ করি, বা অ্যাজোস্পাইরিলিয়াম বললাম, আর একটা যে ফসফরাস সলিবুলাইজিং ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেটা বললাম, ওটা অ্যাজোস্পাইরিলিয়ামের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়।
ওইটা ব্যবহার করলে কি হবে, যেমন একদিকে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে মাটিতে, আবার অন্যদিকে ফসফরাস যেটা গাছের গ্রহণযোগ্য অবস্থায় ছিল না সেটাও কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আমরা তো আমাদের আজকে বিষয়টা হচ্ছে সুসংহত উপায়ে চাষ করার, মানে কিভাবে আমরা করব চাষ। তো সেক্ষেত্রে শুধুমাত্র জৈব সার বা জীবাণু সারই তো ব্যবহার করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা রাসায়নিক সারের ব্যবহার তো নিশ্চয়ই কিছু তো প্রয়োজন। তো সেই মাপগুলো তাহলে কতটা চাষি ভাইরা কিভাবে করবেন? রাসায়নিক সারের ক্ষেত্রে আমি বলবো যে এই যে একই ধরনের সার বছরের পর বছর ব্যবহার করার প্রয়োগ করার ফলে যে সমস্যা তৈরি হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে মাটিতে কিছু গৌণ খাদ্য আমরা যেগুলো বলি, যেমন সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলোর অভাব দেখা দিচ্ছে। তাছাড়া কিছু অনুখাদ্য দেখা যাচ্ছে, যেমন বোরন, মলিবডেনাম এবং জিঙ্ক, এই অনুখাদ্যগুলোরও অভাব আছে। তো সেই জন্য এখন সমস্ত ফসলেই, শুধু ধান নয়, দেখা গেছে বিশেষ করে এই লাল কাঁকুরে মৃত্তিকা অঞ্চলে যে এই অনুখাদ্য এবং বেশ কিছু গৌণ খাদ্যের অভাব আছে। এবং এইগুলো যদি আমরা সুপারিশ করি প্রত্যেকটি ফসলে, তাহলে কিন্তু তার ফলন বেশ ভালো মাত্রায় বেড়েছে। আচ্ছা, তো এই মাপটা যদি একটু বলেন। এটাও সুপারিশ করাই অবশ্য, যে আমরা মোট যে আমাদের সুপারিশকৃত যে সারের মাত্রা, তার মধ্যে আমরা যদি 20 থেকে 25% যদি আমরা জৈব উৎস থেকে ব্যবহার করি, অর্থাৎ সবুজ সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, কেঁচো সার হতে পারে, বা বিভিন্ন ধরনের আরও কম্পোস্ট সার হতে পারে, তা এর থেকে আমরা 25% ব্যবহার করব জৈব সার থেকে। আর 10% মোট যে সুপারিশ করা আমাদের সারের মাত্রা, 10% ব্যবহার করব জীবাণু সার থেকে। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 70%, সেটা হচ্ছে আমরা রাসায়নিক সার থেকে ব্যবহার করব। আচ্ছা, তাহলে রাসায়নিক সারের মাপটাই কিন্তু সব থেকে বেশি। কারণ রাসায়নিক সার না দিলে ফলন আশানুরূপ পাওয়া যাবে না। আর আমি কিছু বলতে চাই, যেমন যেটা হচ্ছে জৈব সার, যেটা বলছিলাম, এই চাষি ভাইয়েরা যেটা করেন না আর কি, এই যে আমরা যে খরিফ মরশুমে যে ধান লাগাবো, তার ঠিক ওই 4 থেকে 6 সপ্তাহ আগে যদি আমরা ধইঞ্চা লাগাই সবুজ সার হিসাবে মাটিতে, সেটাই বলছিলাম, তাহলে কিন্তু খুব সহজে আমরা জৈব সারের একটা উৎস পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, এবং এই যে ধইঞ্চা, সেটার আমরা ঠিক 1 একর জমিতে আমাদের 10 থেকে 12 কেজি বীজ লাগবে ধইঞ্চা চাষ করার জন্য। এবং তখন দেখা যায় যে জ্যৈষ্ঠ মাসের সময় মাঝে মাঝে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল কাজে লাগিয়ে আমরা কিন্তু ধইঞ্চা জমিতে লাগাতে পারি। এবং সেই ধইঞ্চার বয়স গাছের বয়স যখন 4 থেকে 6 সপ্তাহ হবে, তখন জমিতে এমনিতেই জল দাঁড়িয়ে যায় তখন। তো সেই জল দাঁড়ানো অবস্থায় আমরা যদি লাঙল দিয়ে সেই ধইঞ্চা গাছকে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে পারি, তাহলে দেখা গেছে 8 থেকে 10 দিনের মধ্যে ওই ধইঞ্চার যে গাছ, সেটা নরম কাণ্ড থাকে এবং পাতাও খুব নরম থাকে, তখন সেগুলো মাটির সাথে খুব ভালোভাবে পচে যায়। এবং পচে গিয়ে তারপর ভালো সার তৈরি হয়, জৈব সার তৈরি হয়। এবং সেইটা আমরা তার পরবর্তী পর্যায়ে ধান আমরা রোপণ করব। আচ্ছা, আর একটা জৈব সার আছে আমরা ব্যবহার করি, খুব সচরাচর দেখা যাচ্ছে আজকাল, সেটা হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলা হচ্ছে একটা ফার্ন জাতীয় সার। এইটার সাথে একটা যে ব্যাকটেরিয়া থাকে, সেটা হচ্ছে অ্যাজোলা অ্যানামিনা অ্যাজোলি। সেটা কি করে না, ওইটা ওই বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে মাটিতে মিশিয়ে দেয়, এবং তারপরে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এটা কিভাবে দেওয়া হচ্ছে এই সারটা? এটা হচ্ছে অ্যাজোলা যেটা বলছি, সেটা হচ্ছে আমরা ধানের জমিতে সবুজ অ্যাজোলা ছেড়ে দিতে পারি। ছেড়ে দিয়ে সেটা 15 থেকে 20 দিন পরে আবার তার যখন বংশবৃদ্ধি হচ্ছে, সেটা আমরা ভালো করে মাটিতে মিশিয়ে দিতে পারি। এবং অ্যাজোলা চাষ করার ফলে দেখা গেছে যে মাটিতে একটা ভালো আস্তরণ তৈরি হয়। সেই আস্তরণটা হওয়ার ফলে, যেমন পানা আমরা পুকুরে বা ডোবাতে দেখি, সেরকম একটা আস্তরণ তৈরি হয়। হ্যাঁ, সেটা যখন বেশ ভালো মাত্রা হয়, তখন আমরা ওই মাটিতে মিশিয়ে দিই। এবং দেখা যাচ্ছে তাতে কি হয় না, আগাছার উপদ্রব অনেক কম হয়, মানে আগাছা মাটি ফুঁড়ে উঠে আসতে পারে না, একটা আস্তরণ হয়ে যাওয়ার ফলে। তো এই অ্যাজোলার মাত্রাটা হচ্ছে, আমরা 1 একর জমিতে আমরা 2 টন যদি সবুজ অ্যাজোলা ব্যবহার করি, তাহলে সেখানে প্রায় 15 থেকে 20 কেজি নাইট্রোজেন আমরা করতে পারি, মানে বাতাস থেকে নিতে পারি। তার ফলে কি হয় না, নাইট্রোজেনের ব্যবহার আমাদের রাসায়নিক সার দিয়ে করতে হয় না, ওটা কমে যাচ্ছে। জীবাণু সার এইভাবে আমরা প্রায় 10 থেকে 15 কেজি নাইট্রোজেন জীবাণু সার থেকে পেতে পারি। সুতরাং শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার না করে
আমরা জৈব সার এবং জীবাণু সার একসাথে যদি ব্যবহার করি তাহলে একদিকে যেমন ফসলের ফলন বাড়বে, আর একদিকে মাটির উর্বরতা শক্তি বজায় থাকবে এবং পরিবেশের দূষণও কমবে। এইভাবে আমরা কিন্তু সুসংহত উপায়ে ধানে উদ্ভিদ খাদ্য সরবরাহ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। কৃষক বন্ধুরা, আমরা জানলাম যে কিভাবে সুসংহত উপায়ে আমরা ধান চাষ করতে পারি এবং আমাদেরকে বিশেষজ্ঞ জানালেন যে শুধুমাত্র রাসায়নিক সারই নয়, সেক্ষেত্রে জৈব সার এবং জীবাণু সার 3 রকম সারই সমানভাবে কম বেশি কিছুভাবেই আমরা যদি ব্যবহার করি তাহলে ফলন তো ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে মাটির উর্বরতাও বজায় থাকবে। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতি কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। যে বীজ বপন করা হলো তাই ধীরে ধীরে মহীরুহ হয়ে শ্রীনিকেতন নামে বিকশিত হলো। এলমহার্স্ট এই সময় দ্য রবারি অফ দ্য সয়েল নামে অসাধারণ একটি লেখায় লিখেছিলেন, মাটি কত সহনশীল, অথচ সেই মাটিকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায় তাহলে ফসলের ক্ষেত্রে মাটির একটা কায়পণ্য হয়, মাটি কৃপণতা করে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।